কোরবানির চামড়া নিয়ে এবারও হতাশা, বিক্রি হচ্ছে পানির দরে। 50 থেকে 100 টাকাও কিনতে অনীহা। সিন্ডিকেটকে দায়ী করছেন মৌসুমি ব্যবসায়ীরা। অনেক আগে 100 টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। চামড়াগুলো এখানে কি জন্য আমরা আনছি জিজ্ঞাসা করেন। শুধুমাত্র এই গাড়ির ভাড়া যেগুলা এগুলাই হচ্ছে। ওরা যা সিন্ডিকেটের লোক তো সবাই লেবার টেবার লাগে 10 লাখ টাকা লস হইবে। দেরিতে নষ্ট চামড়া নিয়ে আসার দোহাই আড়তদারদের। আলোচনাটা ঠিক করায় কার্যকর হয়নি সরকার নির্ধারিত দাম, দাবি ট্যানারি মালিকদের। নষ্ট হয়ে গেছে, সব পচে গেছে, এটা এখন কোনো কাজে আসবে না। চামড়া আমরা কিনি, আমাদের হক বেশি এই যে লবণটা সরকারের থেকে সাহায্য পাওয়ার, কিন্তু সরকার আমাদেরকে দেয়নি। হলদা ইয়ারে চামড়ার ব্যবসা আমরা ট্যানারি মালিকরা করে থাকি, তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে রেটের এই প্রবলেম তো হবেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, নারী শিশুসহ সব বয়সী মানুষের উচ্ছ্বাস। সারা দেশেই বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজ। ঈদের পরদিনও গ্রামে ছুটলেন রাজধানীবাসী। লঞ্চে যাত্রীর চাপ, ট্রেনের ভেতরে ছিল না তিল ধারণের ঠাঁই, ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা, বাস কাউন্টারেও ভিড়। কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতির অভিযোগ ইস্যুতে ডক্টর ইউনূসের সাক্ষাৎ চান ব্রিটিশ এমপি টিউলিপ। এখনও চিঠি না পাওয়ার দাবি প্রেস সচিবের। এবং অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। ডিসেম্বরের বদলে এপ্রিলে পিছিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন। ভোট নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ চায় না জামায়াত। কোরবানির পশুর চামড়া নিয়ে এবারও হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। পানির দরে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে সাভারের ট্যানারি এবং আশেপাশের আড়তে। ঢাকার বাইরে থেকে আসা গরুর প্রতিটি চামড়া বিক্রি হচ্ছে 50 থেকে 200 টাকায়। এ অবস্থার জন্য সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। তীব্র রোদ আর গরমে পচন ধরতে শুরু করেছে কোরবানির পশুর চামড়ায়, ফেলে দেওয়া হয়েছে আড়তের পাশেই। সরকারি নির্দেশনা উপেক্ষা করে 11 লাখ টাকা লগ্নি করে 10 ট্রাক লবণ ছাড়া কাঁচা চামড়া নিয়ে সাভারের চামড়া শিল্পনগরীতে আসেন সিলেটের মৌসুমি ব্যবসায়ী জামিল হোসেন। প্রতি পিস 300 থেকে 350 টাকা দরে কিনলেও বাধ্য হয়ে 100 থেকে 200 টাকায় ছেড়ে দেন। আমার প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা শুধু এই চামড়াতেই খরচ হয়েছে। যা বিক্রি করি আমি পাইছি এগুলাতে আমার শুধুমাত্র এই গাড়ির ভাড়া যেগুলা এগুলাই হচ্ছে, তার চেয়ে বেশি আর কিছু নেই। আমার পুঁজিগুলো শেষ। শুধু জামিল নয়, একই পরিস্থিতিতে পড়েন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আরেক ব্যবসায়ী আইনউদ্দিন। 1 ট্রাক চামড়া বিক্রি করেন মাত্র 50 টাকা পিস দরে। লবণ তোমার সব কিছু আছে, টাকা পয়সা কিছু আছে, কিন্তু তারা তার মাল লয় না। লাস্টের গাড়ি 50 টাকা, লেবার টেবার লাগে 10 লাখ টাকা লস হইবে। আমরা যে ন্যায্য মূল্যটা পাওয়ার কথা ছিল ওইটার 10 ভাগেরও আমরা পাই নাই। এদিকে চামড়া আসছে পুরান ঢাকার পোস্তার আড়তগুলোতে। এখানে আকার ভেদে প্রতি পিস গরুর চামড়া কেনা হচ্ছে 500 থেকে 850 টাকায়। চামড়া সংগ্রহে অনভিজ্ঞতা ও সময় মতো লবণ না দেওয়ায় নষ্ট হচ্ছে বলে অভিমত আড়তদারদের। গতকালকে কোরবানি হয়েছে, এটা টাইম মতো আসতে পারে, টাইম মতো লবণ হয়নি দেখে এটা নষ্ট হয়ে গেছে। যে রেট দিছে ওই হিসাবে আমাদের হিসাব যদি বেচা কিনা করতে যাই আমাদের টাকা পয়সা থাকবে না। আড়তদার মালিক সমিতি জানায়, এবারে কোরবানি কম হওয়ায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণের পরামর্শ তাদের। বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এরা সমন্বয় করে আবার রেট দিয়ে দেয়। রেট দেওয়ার পর বেসিক্যালি কিন্তু ব্যবসা আমরা করে থাকি, হলদা ইয়ারে চামড়ার ব্যবসা আমরা ট্যানারি মালিকরা করে থাকি, তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে রেটের এই প্রবলেম তো হবেই। চলতি বছরের জন্য ঢাকায় প্রতি বর্গফুট লবণ দেওয়া চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 60 টাকা। আর প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা এবং ঢাকার বাইরে নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে আজও পশু কোরবানি দিয়েছেন অনেকে। প্রথম দিনের ব্যস্ততায় দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন তারা। কোরবানির বর্জ্য অপসারণে রাজধানীতে দ্বিতীয় দিনেও কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। এদিন পচনশীল বর্জ্যের বদলে শুকনো মলাই বেশি দেখা গেছে, সেগুলো তুলে নিয়ে ফেলা হচ্ছে ডাম্পিং স্টেশনে। বর্জ্য অপসারণের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন নগরবাসী। ঈদের দিনে রাজধানীতে কোরবানি হয়েছে কয়েক লাখ পশু,
দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেকে। কষাই সংকট থাকায় এদিন বেছে নিয়েছেন তারা। গতকালকার কারণে কাজ ছিল তো, কালকা করে কাজ এইটা কুরবানি দিতে যায়নি, আজকে কুরবানি দিব। কষাই টসাই ঠিক মতো পাওয়া যায় নাই, তাই আজকে আমরা নিরিবিলি কষাই টসাই পাওয়া যাবে, তাই আজকে আমরা কোরবানি দিতেছি। বর্জ্য অপসারণে দিনরাত পরিশ্রম করছেন ঢাকার 2 সিটির পরিচ্ছন্ন কর্মীরা। ময়লা তুলে নির্দিষ্ট স্থানে জড়ো করছেন তারা। কিছুক্ষণ পরপর গাড়ি এসে বর্জ্য তুলে নিয়ে ফেলছে ডাম্পিং স্টেশনে। এই কর্মযোগ্য সামিল 20,000 কর্মী। ময়লা অবস্থা এনটাকে আটটাকে প্রচুর উঠতেছে, কাল হ্যানটাকে পরিষ্কার করে আসছি, অনেকটাকে ময়লা পরিষ্কার সব কিছু ক্লিয়ার হইব। তো ময়লা কষ্ট করতে হবে, ঈদের মধ্যে তো বড় ময়লা জমছে, তো পরিষ্কার করতে হবে। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে পচনশীল বর্জ্যের দেখা মেলেনি, তবে বিচালি মাংস প্রস্তুতের সরঞ্জাম সহ শুকনো বর্জ্য রয়েছে বিভিন্ন সড়কে। নগরী দ্রুত পরিচ্ছন্ন হয়ে ওঠায় খুশি নগরবাসী। গতকালকের বজ্র আর নাই, আজকে যারা গরু জবাই হইতেছে এইগুলো আজকে সিটি কর্পোরেশন লোক এসে নিয়ে যেতেছে। এখনো পর্যন্ত ওইরকম কোনো দুর্গন্ধ এখনো পর্যন্ত ছড়ায়নি। পরিষ্কার করে ফেলছে কালকে রাতের মধ্যে, সকালের মধ্যে দেখে সব পরিষ্কার। এই সিটি কর্পোরেশনের যে কার্যক্রম খুবই ভালো করছে, কোনো এলাকা কোনো নোংরা নেই, পুরো সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে। ঈদের প্রথম দিন 19,500 টন কুরবানির বর্জ্য অপসারণ করেছে 2 সিটি কর্পোরেশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে জমে উঠেছে রাজধানী সহ আশেপাশের বিনোদন কেন্দ্রগুলো। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে নেচে গেয়ে উদযাপন করছে নানা বয়সী মানুষ। সূর্যের তেজ থাকায় ওয়াটার কিংডমেই বেশি উচ্ছ্বাস দেখা গেছে দর্শনার্থীদের। অন্যদিকে চিড়িয়াখানায় বাঘ, হরিণ সহ বিভিন্ন প্রাণী দেখতে ব্যস্ত শিশুরা। মুনির হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাইমুনা হায়দার চৌধুরী। নগর জীবনের ব্যস্ততা আর ইট কাঠের শহরের কোলাহল থেকে কিছু সময় মুক্তির জন্যই যেন ছুটে আসা। কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, কেউ বা শিশু সন্তানকে সঙ্গে নিয়ে। এ রাইড থেকে সে রাইড, ওয়াটার কিংডমের সব জায়গায় চোখে পড়ে শিশুদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এবারও দর্শনার্থীদের মূল আকর্ষণ ওয়াটার কিংডম। গানের তালে নেচে গিয়ে হই হুল্লোড়ে ঈদ উদযাপন করেন দর্শনার্থীরা। ছোটদের সঙ্গে গানের তালে উচ্ছ্বাসে মাতেন বড়রাও। অন্যান্য বারের মতো এবারেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ওয়াটার কিংডম। গানের তালে হই হুল্লোড় করে শুধু বড়রাই নয়, খুদেরাও আসলে ঈদ আনন্দ উদযাপন করছেন এখানে। ঢাকার যান্ত্রিক জীবন থেকে একটু রিল্যাক্সিংয়ের জন্য, অবকাশ কাটানোর জন্য আসছি। খুব ভালো লাগতেছে, বাচ্চারা পানি খুব পছন্দ করে, এজন্য নিয়ে আসছি ঘুরতে। আমি প্রতি ঈদে আসি, অনেক ভালো লাগে। ভালো লাগতেছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি 4 জন মিলে। তবে শিশুদের উদযাপনের মাত্রাটা যেন ভিন্ন। অফুরন্ত বিনোদনে তাদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। ঈদের মধ্যে অফিসে ছুটি পাওয়া গেছে, বাচ্চাদের নিয়ে তাদের ঘুরতে আসছে এখানে। তাছাড়া তো ছুটি পাওয়া যায় না, নানান ব্যস্ততার কারণে। বাচ্চাদেরকে একটু বিনোদনের দেওয়ার জন্য এখানে আসা। আমরা অনেকগুলো রাইডে বসেছি, আমাদের মজা হয়েছে। চাঁদের দেশটা খুব ভালো লাগবে খুব। এদিকে ঈদ আনন্দ উদযাপনে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। বাঘ আর হরিণের খাঁচার সামনে কৌতূহলী দৃষ্টি আর বানরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত খুদেদের সঙ্গে রয়েছেন বড়রাও। খুব ভালো লাগছে, বাচ্চাদের জন্য তো আসলে আমাদের আনন্দ। বাঘ দেখেছি, তারপর সিল দেখছি, তারপর উট পাখি দেখছি, তারপর হচ্ছে গিয়ে কচ্ছপ দেখছি, আর হরিণ দেখছি, আর অনেক কিছু। বইয়ের পাতায় দেখা বাঘ ভাল্লুক সামনাসামনি দেখাতে সন্তানকে চিড়িয়াখানায় নিয়ে এসেছেন বলে জানান অভিভাবকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। ঈদের পরদিনও গ্রামে ছুটছেন রাজধানীবাসী। ট্রেনের ভিতরে নেই তিল ধারণের ঠাঁই। ঝুঁকি নিয়ে অনেকে উঠছেন ছাদে। আর বাস কাউন্টার এবং লঞ্চে ভিড় থাকলেও ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি জানান যাত্রীরা। এদিন যানজটের ভোগান্তি এড়াতে আগেভাগে ঢাকা ফিরছেন অনেকে। স্বজনদের সান্নিধ্য পেতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়েছেন অনেকেই। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করে আগেভাগেই নগরীতে ফিরতেও শুরু করেছেন কর্মজীবীরা। রোববার ভোর থেকে রাজধানীর বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে চোখে পড়ে ঘরমুখী মানুষের ভিড়। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় ছিল যাত্রীর। ট্রেনে তিল ধারণের ঠাঁই ছিল না। টিকিট কেটেও সিট না পেয়ে ট্রেনের ছাদে উঠতে বাধ্য হন অনেকে। টিকিট আছে, তারপরে সিট পাচ্ছি না। ভাবছিলাম ঈদের পরের দিন গেলে একটু নিরিবিলি যেতে পারবো, কিন্তু যেতে পারতেছি না। বউ বাচ্চা দাঁড়াই আছে, টিকিট পাচ্ছিলাম না, এই কারণে ইচ্ছে এসে যাচ্ছে। কুরবানির ঈদ না গেলে বাবা মায়ের অনেক মন খারাপ হয়, তো সেই
জন্য যাওয়া। টিকিট আমরা আগে পাইনি, এই জন্য আর কি ঈদের পরের দিন টিকিট কাটা হয়েছে। আমরা বাপ মার সাথে ঈদ কাটাতে বাড়ি যাচ্ছি। মহাখালী বাস টার্মিনালের কাউন্টারগুলোতে ভিড় করেন বিভিন্ন রুটের যাত্রী। যাত্রাপথে ঝক্কি ঝামেলা এড়াতে ঈদের দ্বিতীয় দিন ঢাকা ছেড়ে যাচ্ছেন তারা। চিন্তা করলাম যে ঈদের পরে গেলে একটু ফ্রি পাবো, তাই এখন দেখি যে ঈদের পরে সেম অবস্থা। গ্রামে বেশি আনন্দ মজা হয়, গ্রামে বেশি, কারণ হচ্ছে ওইখানে সব ফ্যামিলির সবাই ওইখানেই থাকে। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেও যাত্রী বোঝাই করে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় লঞ্চ। ভিড় এড়াতে ঈদের পরদিন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন অনেকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সফর ঘিরে প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উৎসাহ। লন্ডন থেকে আরও জানাচ্ছেন শোয়েব কবির। সোমবার 4 দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। 4 দিন ব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এই সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা। সফর ঘিরে প্রবাসীদের নানা দাবি দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। দেশের প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, দেশমাতৃকা দেশপ্রেমের প্রয়োজনে আমরা উনাকে স্বাগত জানাবো, উনাকে সম্মাননা দেব। বাংলাদেশের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে এই ডক্টর ইউনূসের কাছে, কাজে আমাদের প্রয়োজনে আমরা উনাকে সহযোগিতা করতে চাই। আমরা আশা করি যে এই ব্রিটেনের সাথে বাংলাদেশের একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে। সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলাপাড়া পরিদর্শনে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। স্থানীয় কমিউনিটির সঙ্গে আলাপচারিতার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ উঠে আসে। রাজা তৃতীয় চার্লস ডক্টর ইউনূসের সঙ্গে তার সম্পর্কের কথা বলেন। খুব ভালো সম্পর্ক তাদের। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরে বেশ খুশি তিনি। প্রধান উপদেষ্টা হওয়ার পর এবারেই প্রথম লন্ডন সফরে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ। প্রবাসীদের প্রত্যাশা, চলমান বাংলাদেশের সংকট কাটিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবেন তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 2026 সালের এপ্রিল মাস জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব দিক থেকে উপযুক্ত সময়, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়ার সম্পদ ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য। তিনি বলেন, সেখানে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পাননি তারা। আর প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কিনা তা লন্ডন গিয়ে বোঝা যাবে বলেও জানান তিনি। সবাইকে আমার সালাম জানাচ্ছি। দেশের রাজনৈতিক দলগুলোর দাবির মুখে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, আগামী বছর এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে ভোট। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এপ্রিলের রোডম্যাপে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল হতাশা প্রকাশ করে। তাদের দাবি, বাংলাদেশের আবহাওয়া ও অন্যান্য কারণে এপ্রিল মাস ভোটের জন্য উপযুক্ত সময় নয়। এপ্রিল মাসের ঘোষণা করেছেন, নিঃসন্দেহে এতে আসলে আমরা নয়, আমার গোটা জাতি হতাশ হয়েছে। তবে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানালেন, সংস্কার, বিচার ও বাংলাদেশের আবহাওয়া সব মিলিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ ভোট আয়োজনের উপযুক্ত সময়। আমাদের ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, আমাদের ম্যান্ডেট হচ্ছে ট্রায়াল, আমাদের ম্যান্ডেট হচ্ছে ইলেকশন। এই প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে চিফ অ্যাডভাইজার এপ্রিলের প্রথমার্ধে টাইম দিয়েছেন। ওই সময়টা আমরা আবহাওয়াবিদরা বলেন যে প্রথম 10 দিন টেম্পারেচার মোটামুটি ঠিক থাকে। এপ্রিল মাসের প্রথম অর্ধটা মানে 14-15 তারিখ পর্যন্ত যে এটা একটা ফ্যান্টাস্টিক টাইম।
এ সময় তিনি কথা বলেন প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে। জানান, ফ্যাসিবাদী আমলে বিদেশে পাচার হওয়া টাকার বড় অংশ চলে গেছে ইংল্যান্ডে। দেশের পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা সফরের অন্যতম লক্ষ্য। এছাড়াও ব্রিটেনের রাজা ও সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ফোকাসটা থাকবে অ্যাসেট রিকভারি, যে টাকাটা চুরি হয়ে ইউকেতে গিয়েছে সেই টাকাটা কিভাবে আমরা রিকভার করব। এ সময় শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পাননি তারা। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে কিনা তা এখনও ঠিক হয়নি বলেও জানান তিনি। আপনারা যেরকম এই গার্ডিয়ানে দেখেছেন, আমরাও সেরকম শুনছি, দেখছি বাট অফিসিয়ালি আমাদের কাছে কোনো চিঠি আসেনি। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় পার্টির উনি হচ্ছেন লিডার, আর চিফ অ্যাডভাইজার হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। তো ওনাদের মিটিং হলে তো অবশ্যই ভালো একটা মেসেজ। তো কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে কি হচ্ছে না এখন পর্যন্ত আমরা এখনো কিছু বলতে পারছি না। আমরা ওইখানে যেয়ে আপনাকে বলতে পারবো। 4 দিনের সফরে সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস মুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের নিজ বাসভবনে মতবিনিময় সভায় এই সংশয় প্রকাশ করেন তিনি। ডিসেম্বরের মধ্যে যেটা মতামত সৃষ্টি হয়েছে সেই মতামতের বাইরে গিয়ে এপ্রিল কেন, এটাই তো প্রশ্ন। যারা এটা প্রভাবিত করে সে জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। এটা একটা গভীর সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে, এবং এটার উদ্দেশ্য নিয়ে যথেষ্ট প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে। নির্বাচন নিয়ে কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচনও চায় না তার দল। এ সময় সরকার সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেবে বলে প্রত্যাশা জানান জামাত আমির। মতবিনিময় সভায় অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কোনো দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবে নির্বাচনের জন্য, এটা আমাদের কামনা না। যেমন আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি।